সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। অব্যাহত দুঃসময়, FATF এর ধূসর তালিকা থেকে মুক্তি পেল না পাকিস্তান। মিয়ানমারে সেনা অভ্যুত্থান করে অর্থ সংকটে দেশটির সেনাবাহিনী। সীমান্তে স্থায়ী সমাধানী লক্ষ্য, পুনে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের। ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে, স্বীকার করল আমেরিকা। ফ্রান্সের অস্ত্র বিক্রির কারণে ইয়েমেন বিপর্যস্ত হয়ে উঠেছে, বলছে ইরান। জার্মানি এখনও আফগান শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ। এবং সবশেষে জানাবো, চীনে আর গরিব নেই, বিস্ফোরক দাবি শি জিনপিংয়ের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অব্যাহত দুঃসময়, FATF এর ধূসর তালিকা থেকে মুক্তি পেল না পাকিস্তান। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ইমরান খানের। একে তো বিরোধী গোষ্ঠীর লাগাতার আন্দোলনের চাপ ক্রমেই বাড়ছে, তার মধ্যে নতুন দুঃসংবাদ। FATF ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ধূসর তালিকা থেকে বেরোতে পারল না পাকিস্তান। আন্তর্জাতিক সংগঠনটির তরফে জানানো হয়েছে, সন্ত্রাসে আর্থিক মদদ বন্ধ করতে যে পদক্ষেপ করতে বলা হয়েছিল তা করতে পারেনি পাকিস্তান। তাই এখনও এই তালিকাতেই রাখা হচ্ছে তাদের। এরপর ফের জুনে তাদের অবস্থান পর্যালোচনা করা হবে। 2018 সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় ইমরান খানের দেশকে। সেই সঙ্গে তাদের নির্দেশ দেওয়া হয় 2019 সালের মধ্যে সন্ত্রাসে আর্থিক মদদ দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে অ্যাকশন প্ল্যানগুলি মেনে চলতে। পরে করোনা পরিস্থিতিতে এই ডেডলাইন পরে আরও বাড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে ইমরান প্রশাসন মরিয়া হয়ে চেষ্টা করেছে ওই তালিকার ছায়া থেকে বেরিয়ে আসার, কিন্তু প্যারিস স্থিত FATF এর একের পর এক বৈঠকের পরও কাটেনি বিপদ। ধূসর তালিকা থেকে আর বের হয়নি ইসলামাবাদের নাম। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির বৈঠক ঘিরে ক্রমশ আশা জেগেছিল। গত নভেম্বরে শীর্ষ পাক গোয়েন্দা সংস্থা FIA দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের একটি তালিকা প্রকাশ করেছিল। তখন থেকেই বোঝা গিয়েছিল, ধূসর তালিকার ছায়া থেকে বেরোতে হলে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিতেই হবে, সেটা পরিষ্কার বুঝতে পেরেছে পাকিস্তান। ইমরান খানের দেশের বিরুদ্ধে অভিযোগ সন্ত্রাসে আর্থিক মদদ দেওয়া ও অন্যান্য আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার। বৃহস্পতিবার FATF এর তরফে জানানো হয়, তাদের তৈরি করে দেওয়া 27টি অ্যাকশন প্ল্যানের মধ্যে 3টি এখনও মেনে চলতে পারেনি পাকিস্তান। এরপর আগামী জুনে ফের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। তখন যদি দেখা যায় সব অ্যাকশন প্ল্যানই মেনে চলছে পাকিস্তান, সেক্ষেত্রে পুনর্বিবেচনা করা হবে ইমরানের দেশের অবস্থান। তবে পাকিস্তান যে তালিকা থেকে বেরোতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করেছে তা মেনে নিয়েছে FATF, যদিও সন্ত্রাসে আর্থিক মদদ দেওয়ার ক্ষেত্রটিতে এখনো পুরোপুরি সাফল্য আসেনি। মিয়ানমারে সেনা অভ্যুত্থান করে অর্থ সংকটে দেশটির সেনাবাহিনী। সেনা অভ্যুত্থান করে নিজেদেরকে অর্থ সংকটে ঠেলে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। সিম কার্ড থেকে বিয়ার, স্কাই ডাইভিং থেকে জেট পাথরের খনি, মিয়ানমারের এমন খাত খুব কমই আছে যেখানে দেশটির সেনাবাহিনীর পা পড়েনি। 10 বছরের কথিত গণতন্ত্রের বিলোপ করে তাতমাদাও ও জেনারেল মিন অং লাই একরকম নিজেদের গলায় নিজেরাই ছুরি চালিয়েছেন। অতি লোভনীয় ও লাভজনক ব্যবসাগুলো এখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। বার্মা ক্যাম্পেইন ইউকের নির্বাহী পরিচালক অ্যানা রবার্টস বলেন, মিন অং লাইন রোহিঙ্গাদের সঙ্গে হওয়া একটি গণহত্যায় নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সম্ভবত ভেবেছিলেন আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সমস্যার মতো এটি নিয়েও খুব বেশি কথা বলবে না, কিন্তু তিনি ভুল ছিলেন, যার মূল্য তাকে দিতে হচ্ছে। গণতন্ত্র জাতীয় জিনিসটি আসতেই ধনী দেশগুলোর বহুজাতিক কোম্পানি মিয়ানমারের বাজারে ঢুকে পড়ে। সেনাদের তত্ত্বাবধানে জাতীয় অর্থনীতি তদারককারী সংস্থা গড়ে উঠেছে। সেনা মালিকানায় শত শত স্থানীয় শিল্প ও বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল সে সময়। 2010 সালের আগে পর্যন্ত পশ্চিমারা অং সান সুচিকে গণতন্ত্রের প্রতিচ্ছবি ঘোষণা দিয়ে সামরিক শাসকদের চাপে রেখেছিল। এ সময় দেশটিতে খুব বেশি বিদেশি বিনিয়োগ হয়নি। সামরিক নেতারা বুঝতে পেরেছিলেন গণতন্ত্রের মতো পরিবেশ তৈরি করতে পারলে দেশি বিনিয়োগ আসবেই। বিশেষজ্ঞরা মনে করেন এটি আদতে অভিনয় ছিল। এ খবর জানিয়েছে আল জাজিরা। সীমান্তে স্থায়ী সমাধানই লক্ষ্য।
প্রায় 10 মাস ধরে টানটান উত্তেজনার পর সদ্য প্যাংগং হ্রদ থেকে সেনা সরিয়েছে ভারত ও চীন। তারপরই সীমান্তে শান্তি ফেরাতে 10ম দফায় বৈঠকে বসেন দুই দেশের সেনা কর্মকর্তারা। এবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে আলোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে প্রায় 1 ঘন্টা কথা বলেন জয়শঙ্কর। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি ও ভারত চীন সার্বিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অত্যন্ত চাঁচাছোলা ভাষায় সীমান্ত সংঘাত নিয়ে চীনকে বার্তা দিয়েছে জয়শঙ্কর। তিনি সাফ জানিয়েছেন, গত বছরের ঘটনাবলী দ্বিপাক্ষিক সম্পর্কে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে। সীমান্ত সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান সময় সাপেক্ষ, তবে এ নিয়ে সীমান্তে সংঘাত হলে দুই দেশের সম্পর্কে অবশ্যই খারাপ প্রভাব পড়বে। ওয়াং ইকে স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্যাংগং হ্রদে সেনা প্রত্যাহার শেষ হয়েছে, তাই এবার পূর্ব লাদাখে সংঘর্ষের সমস্ত কেন্দ্রবিন্দু নিয়ে দ্রুত সমস্যা মিটিয়ে ফেলা উচিত। একবার গোটা অঞ্চলে সেনা প্রত্যাহার শেষ হলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বৃহত্তম অংশে শান্তি ফেরাতে উদ্যোগ হওয়া উচিত। উল্লেখ্য, ইতিমধ্যে প্যাংগং থেকে পিপলস লিবারেশন আর্মি বা PLA তাদের বিপুল সংখ্যক সেনা, শয়ে ট্যাঙ্ক ও সাজুয়া গাড়ি, হাউজ্জার সরিয়ে নিয়েছে। প্যাংগং হ্রদ লাগোয়া 8 নম্বর ফিঙ্গার পয়েন্টের কাছে সরানো হয়েছে চীনের সব ট্যাঙ্ক, হাউজ্জার, কামান। তবে পরিস্থিতির উপর প্রতি মুহূর্তে কড়া নজর রাখছে ভারতীয় সেনার উপর মহল। সেই মতো পদক্ষেপ ও কৌশল বদলাচ্ছেন তারাও। আর প্যাংগং এর পরই অন্যান্য বিতর্কিত এলাকা নিয়ে আলোচনায় বসে দুই দেশ। এই জায়গাগুলো থেকে চীন সেনা প্রত্যাহার শুরু করে কিনা সেটাই এখন দেখার। ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এরপরও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত নীতি থেকে সরে আসার সুস্পষ্ট কোনো অবস্থান ঘোষণা করেনি আমেরিকার নতুন সরকার। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, যে সমস্ত লক্ষ্যকে সামনে রেখে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তার একটিও অর্জন করা সম্ভব হয়নি। প্রাইস বলেন, আমি মনে করি আপনি যখন সর্বোচ্চ চাপ সৃষ্টির দিকে নজর দেবেন, তখন আপনাকে শুধুমাত্র একটি উপসংহারে আসতে হবে এবং সেটি হচ্ছে এই নীতি ব্যর্থ হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা হয়েছিল একটি ভালো চুক্তি সই করার লক্ষ্য নিয়ে, ইরান এবং তার মিত্রদের ভয় দেখানোর জন্য এবং আমেরিকার স্বার্থ ভালো অবস্থানে নেয়ার জন্য। কিন্তু এর একটিও অর্জন করা যায়নি, বরং বিপরীতটাই সত্য। গত 4 বছরে আমরা ভালো একটি চুক্তি করার কাছাকাছি যেতে পারিনি। এজন্য আমেরিকা এখন সুস্পষ্ট কূটনীতির পথ বেছে নিচ্ছে। ফ্রান্সের অস্ত্র বিক্রির কারণে ইয়েমেন বিপর্যস্ত হয়ে উঠছে। ফ্রান্স এবং তার মিত্র দেশগুলো সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার কারণে ইয়েমেন এখন বিশ্বের সবচেয়ে মানবিক সংকটাপন্ন ও বিপর্যস্ত একটি জনপদে পরিণত হয়েছে। জেনেভায় জাতিসংঘের ইরানি মিশনে নিযুক্ত মানবাধিকার বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাদাত নেজাদ বৃহস্পতিবার এই কথা বলেছেন। এই কূটনীতিক বলেন, ইয়েমেনের এই বিপর্যয়ের জন্য যারা দায়ী তাদের মুখে নীতি নৈতিকতার কথা মানায় না। এর আগে গত বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেভস লাদ্রিয়া মানবাধিকার পরিষদে দেয়া বক্তৃতায় মানবাধিকার লঙ্ঘনে ইরানকে অভিযুক্ত করেছেন। ইরানে আটক ফ্রান্সের দ্বৈত নাগরিক ফারিবা আদেল খাঁর মুক্তিও দাবি করেছেন তিনি। 2019 সালে 60 বছর বয়সী আদেল খাঁকে ইরানে গুপ্তচর বৃত্তির দায়ে আটক করা হয়। ফ্রান্সের অভিযোগ নাকচ করে ইরানের কূটনীতিক মোহাম্মদ সাদাতি বলেন, মানবাধিকার ইস্যুতে ফ্রান্স এমন কোনো অবস্থানে নেই যে তারা ইরানের সমালোচনা করতে পারে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স এবং জার্মানি ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয়ের দেশে পরিণত করেছে। তারা সেখানে রীতিমতো যুদ্ধাপরাধ করেছে। জার্মানি এখনও আফগান শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আনগ্রেট কারেনবাওয়া। শুক্রবার আফগানিস্তানের মাজার-ই শরীফে অঘোষিত এক পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এই মাজার-ই শরীফের এলাকায় ন্যাটোর অধীনে মোতায়েন করা জার্মানির সেনারা বসবাস করে।
বুধবার জার্মানির মন্ত্রিসভা আফগানিস্তানে তাদের সেনা রক্ষার মেয়াদ আগামী বছরের জানুয়ারি পর্যন্ত বৃদ্ধির সবুজ সংকেত দিয়েছে। জার্মানির মন্ত্রিসভার এই সিদ্ধান্ত এখন দেশটির সংসদে পাশ হতে হবে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী আনগ্রেট কারেনবাওয়া প্রেরিত এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সমাজে বিদ্যমান বিরোধী গোষ্ঠীর মধ্যে দ্রুত মীমাংসা প্রয়োজন। বার্লিন দেশটি থেকে সুশৃঙ্খলভাবে সৈন্য প্রত্যাহার করতে চায় বলেও ওই বিবৃতিতে বলা হয়। আনগ্রেট আফগানিস্তান থেকে অবিবেচনাপ্রসূত ন্যাটো সৈন্য প্রত্যাহারের বিষয়ে সতর্ক করে বলেন, ভেবেচিন্তে সৈন্য প্রত্যাহার না করলে আফগান সরকার এবং তালেবানের মধ্যে শান্তি আলোচনা বিপন্ন হতে পারে। রয়টার্সের খবরে বলা হয়, আফগানিস্তানে জার্মানির 1300 সেনা রাখার আদেশ আগামী মার্চে শেষ হবে। 2020 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তালেবানের চুক্তি মোতাবেক আগামী মে মাসের মধ্যে দেশটি থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করার কথা। কিন্তু 20 জানুয়ারি দায়িত্ব নেয়ার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের চুক্তি মূল্যায়ন করবেন বলে জানিয়েছেন। এতে আফগানিস্তানে থাকা বিদেশি সৈন্যদের ভাগ্য ঝুলে আছে। তালেবান মে মাসের মধ্যেই সকল বিদেশি সৈন্য প্রত্যাহারে তাগাদা দিচ্ছে। চীনে আর গরিব নেই, রাতারাতি দরিদ্রমুক্ত চীন, চাঞ্চল্যকর দাবি সংশ্লিষ্ট দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। এই কৃতিত্ব কোনো চমৎকার থেকে কম নয় দাবি তার। তিনি জানিয়েছেন, এর আগে এত বিপুল জনসংখ্যার কোনো দেশ এত কম সময়ে দরিদ্রমুক্ত হতে পারেনি। এই কৃতিত্ব ইতিহাসের পাতায় উঠবে বলেও দাবি জিনপিংয়ের। প্রসঙ্গত, করোনার জেরে একাধিক দেশ চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে। ব্যতিক্রমী নয় চীনও। দ্রুত করোনার সংক্রমণ এড়াতে পারলেও অর্থনৈতিক খেসারত দিতে হয়েছে এই দেশকেও। করোনার আগে থেকেই চীনের একটি বড় সমস্যা ছিল দারিদ্রতা। রাতারাতি কিভাবে মিটল এই সমস্যা, উঠছে প্রশ্ন। 2020 সালে চীন দাবি করেছিল দেশের মানুষের দৈনিক রোজগার $2.30 উপরে নিয়ে এসেছে এই দেশ। বিশ্ব ব্যাংক জানিয়েছে, 1970 থেকে এখনো পর্যন্ত 800 মিলিয়ন মানুষকে চরম দরিদ্রতার হাত থেকে তুলে এনেছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করেছেন, নিজের দেশের দারিদ্রতা দূরীকরণের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এই দেশ। কিন্তু জিনপিংয়ের এই দাবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, কয়েক মাস আগেই দেশের খাদ্য সংকট মেটাতে সেনাবাহিনী খাদ্য তালিকা কিন্তু জিনপিংয়ের এই দাবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, কয়েক মাস আগেই দেশের খাদ্য সংকট মেটাতে সেনাবাহিনী খাদ্য তালিকা বদল করতে হয়েছিল এই দেশকে। কমানো হয়েছিল অতিরিক্ত খাদ্য। সেক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যে কিভাবে বদলালো পরিস্থিতি, উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, 2015 সালে শি জিনপিং দাবি করেছিলেন 2020 সালের মধ্যে দেশের দারিদ্রতা দূর করবেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম লক্ষ্য ছিল দারিদ্রতা দূরীকরণ। সংশ্লিষ্ট দেশের প্রেসিডেন্টের দাবি, নিজের প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি। যদিও জিনপিং এর এই চমৎকারের উপর প্রশ্ন তুলেছেন অভিজ্ঞ মহলের একাংশ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।